Okay, today we will start from drift velocity. আচ্ছা, আমরা কি দেখেছিলাম যে ড্রিফট ভেলোসিটিকে আমরা রিপ্রেজেন্ট করি ভিডি দিয়ে। ভিডির দুটো এক্সপ্রেশন আমরা বার করতে পারি, দুটো এক্সপ্রেশন। একটা এক্সপ্রেশন হচ্ছে যে ড্রিফট ভেলোসিটি মানে কি, মানে হচ্ছে যে রিল্যাক্সেশন টাইম, আমরা যদি রিল্যাক্সেশন টাইম কে টাউ দিয়ে লিখি আর অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল, অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল মানে অফ দ্য চার্জ পার্টিকেল, যদি অ্যাক্সিলারেশন অফ দ্য চার্জ পার্টিকেলকে এ দিয়ে লিখি তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন ইন্টু টাইম, তাহলে ড্রিফট ভেলোসিটিকে এ ইন্টু টাউ আমরা লিখতে পারি। ওকে, আবার আমরা একটা এক্সপ্রেশন পড়েছিলাম যে কারেন্ট আই ইকুয়ালস টু এন ই এ ভিডি, আর এখান থেকে লিখতে পারি দেখো যে ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই এ। ড্রিফট ভেলোসিটির দুটো ইকুয়েশন আমরা পেলাম। আচ্ছা, এইটাকে যদি আমি বাঁ দিকে বসিয়ে দিই তাহলে এখান থেকে লিখতে পারি যে এ টাউ ইকুয়ালস টু আই বাই এন ই এ। আচ্ছা, অ্যাক্সিলারেশন তার মানে আমরা লিখতে পারি দেখো যে যদি আমরা এক্সপ্রেস করতে চাই ফোর্সকে তাহলে আমরা লিখতে পারি যে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অর অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু লিখতে পারি ফোর্স বাই মাস। এখন যদি একটা পার্টিকেল ইলেকট্রন হয় তাহলে তার চার্জ হচ্ছে ই, যদি সেই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল ই হয় তাহলে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম আমরা লিখতে পারি। ওকে, ভালো কথা। তার মানে দেখো ই বাই এম ইন্টু ক্যাপিটাল ই যদি ইলেকট্রিক ফিল্ড হয় সেটা হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল বাই লেন্থ ডিভিডিএক্স। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে এ ইকুয়ালস টু ই ভি বাই এম এল। আচ্ছা, এখানে ভি কি, এই ভিটা কিন্তু পোটেনশিয়াল। ওকে, এই ভিটা হচ্ছে পোটেনশিয়াল। আচ্ছা, এই জায়গাটায় বসিয়ে দেবো, কি বসিয়ে দেবো, এর জায়গাতে বসাবো, আর এর জায়গায় বসালে কি হয়, ই বাই এম ইন্টু ক্যাপিটাল ভি বাই এল ইন্টু টাউ ইকুয়ালস টু আই বাই এন ই এ। আমরা একটা কায়দা করব, কি করব, যে এই পোটেনশিয়ালটাকে এপাশে রেখে দেবো, পোটেনশিয়ালটাকে রেখে বাকি সব জিনিসগুলোকে ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে কি করতে পারি যে ভি ইকুয়ালস টু, দেখো সবগুলোকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তার মানে এমটা উপরে চলে যায়, তাহলে এম ইন্টু এলটা উপরে চলে যায়, এলটাকে একটু দূরে লিখলাম, কারেন্টটাকে আর একটু দূরে লিখলাম, এম বাই দেখো ই টাউ ই এন, তাহলে এনটাকে আগে লিখলাম, এখানে একটা ই আছে, এখানে একটা ই আছে, কি হবে ই স্কোয়ার, তাহলে এন ই স্কোয়ার টাও। আচ্ছা, আর কিছু নেই, একটা এ পড়ে আছে, এল এর তলায় এটাকে লিখলাম ইন্টু আই। দেখো শুধু সাজালাম, কি করলাম, পোটেনশিয়ালটাকে বাঁ দিকে রাখলাম, কারেন্টটাকে ডান দিকে রাখলাম, মাঝখানের জিনিসগুলোকে কি করলাম, সাজালাম। আচ্ছা, এইটাকে আমরা কম্পেয়ার করতে পারি, দেখ যে ওহমস ল এর ভি ইকুয়ালস টু আই আর এর সাথে। আচ্ছা, আই আর লেখা যা আর আর আই লেখা তো সেম, কোনো তো ডিফারেন্স নেই। তার মানে এই যে টার্মটা, সেই টার্মটা নিশ্চয়ই এই টার্মটার সাথে ইকুয়াল। তার মানে ভি ইকুয়ালস টু আর আই, তাহলে রেজিস্ট্যান্স কি হলো, রেজিস্ট্যান্স হলো এটা। আচ্ছা, যদি এটাকে রেজিস্ট্যান্স পাই তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো যদি ওটাকে রেজিস্ট্যান্স পাই তাহলে ওখান থেকে কি লিখতে পারি, ওখান থেকে লিখতে পারি যে আর যেটা রেজিস্ট্যান্স আর সেটা ইকুয়ালস টু এম বাই এন স্কোয়ারটাও এল বাই এ, এম বাই এন স্কোয়ারটাও ইন্টু এল বাই এ। আচ্ছা, রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স তার ডেফিনিশন কি, ডেফিনিশন অফ স্পেসিফিক
ডেফিনিশন অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স কি? যে স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে ইটস দি রেশিও অফ ই টু জে, ইজ দি রেশিও অফ ই টু জে। তার মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স যদি রো দিয়ে লিখি, রো ইকুয়ালস টু ই বাই জে। ই মানে কি? ডিভিডিএক্স মানে ভি বাই এল, জে মানে কি? কারেন্ট বাই এরিয়া। তার মানে এটাকে লিখতে পারি, দেখো, ভি বাই আই ইন্টু এ বাই এল। ভালো কথা। ভি বাই আই, ভি ইকুয়ালস টু আই আর, তাহলে ভি বাই আই কি হয়? সিম্পলি আর। তাহলে এখানে কি লিখতে পারি? আর, অর রো ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল, রো ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল। অর এখানে আমি কি লিখতে পারি? রেজিস্ট্যান্সকে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। আচ্ছা, এটা তো রেজিস্ট্যান্স হলো। আমি এখানটায় চলে আসি। তাহলে যদি এটাকে কম্পেয়ার করি উইথ আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, তাহলে রোটা কি হবে? রোটা হবে এন স্কোয়ারটাও। তার মানে রেজিস্টিভিটি এখান থেকে লিখতে পারি যে রেজিস্টিভিটি রো উইল বি এন ই স্কোয়ারটাও। আচ্ছা, যদি রেজিস্টিভিটি, তাহলে রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স একই জিনিস। হ্যাঁ, রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স একই জিনিস। সেটা হয় রো ইকুয়ালস টু এম বাই এন ই স্কোয়ার টাউ। আচ্ছা, আমরা কি জানি যে রেজিস্টিভিটির রেসিপ্রোকাল, তার মানে কি? যে ওয়ান বাই রেজিস্টিভিটিকে আমরা কি লিখি? আমরা ওয়ান বাই রেজিস্টিভিটিকে লিখি কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি কি হবে? নিশ্চয়ই ওয়ান বাই রেজিস্টিভিটি। কি দিয়ে লেখে এটাকে? সিগমা দিয়ে লেখে। তাহলে ওয়ান বাই রেজিস্টিভিটি কি হবে? নিশ্চয়ই এন ই স্কোয়ার টাও বাই এম। আচ্ছা, এই এক্সপ্রেশনটাই যাই। হ্যাঁ, এই এক্সপ্রেশনটা থেকে কি পাচ্ছি? সিগমা ইকুয়ালস টু ই বাই জে। কি পাই? সিগমা ইকুয়ালস টু ই বাই জে। আচ্ছা, আমি এটাকে এরকম লিখতে পারি যে ওয়ান বাই সিগমা, বা সিগমা মানে ওয়ান, রো ইকুয়ালস টু ই বাই জে। রো এর জায়গায় লিখতে পারি ওয়ান বাই সিগমা। তাহলে ওয়ান বাই সিগমা কি হবে? ই বাই জে হবে। অর এখান থেকে লিখতে পারি যে সিগমা ইকুয়ালস টু ই বাই জে। তার মানে এখান থেকে লিখতে পারি ই ইকুয়ালস টু জে টাইম সিগমা। এই যে ইকুয়েশনটা, যে ই ইকুয়ালস টু সিগমা জে, মনে করে দেখো আমি আগেও একদিন করিয়ে দিয়েছি। দিস ইজ দি ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ওকে, মাথায় রাখবে, দিস ইজ দি ভেক্টর ফর্ম অফ ওহমস ল। আচ্ছা, এইটুকু তো বুঝলাম যে স্পেসিফিক রেজিস্ট্যান্স কাকে বলে, কন্ডাক্টিভিটি কাকে বলে, ভেক্টর ফর্ম অফ ওহমস ল, এই জিনিসগুলো বুঝেছি। এবার আমরা একটু জানবো যে রেজিস্টিভিটি আর রেজিস্ট্যান্স কি করে কারেন্ট ভোল্টেজের সাথে কনস্ট্যান্ট থাকে, আর টেম্পারেচার বাড়লে এই রেজিস্টিভিটি আর রেজিস্ট্যান্সের অবস্থাটা কি হয়, এটা আমরা একটু জানবো। হ্যালো। তার মানে এখানে কি হচ্ছে, একটা ছোট্ট লিখতে ভুল হয়েছে। ওয়ান বাই সিগমা ইকুয়ালস টু ই বাই জে হলে সিগমা ইকুয়ালস টু জে বাই ই হয়। তাহলে জে হয় হচ্ছে সিগমা ই, সিগমা ই। और এখানে ই ইকুয়ালস টু সিগমা জে না, এখানে হবে জে ইকুয়ালস টু সিগমা ই। দ্যাট ইজ দ্য ভেক্টর ফর্ম। ওকে, একটু ঠিক করে নাও, জে ইকুয়ালস টু সিগমা ই। পরিষ্কার হয়েছে সবার? We know that W equals to QV, তাই না? Or can we say that V equals to W by Q? বলতে পারি এটা? Can we say V equals to W by Q? Now dimension of V will be dimension of W by dimension of Q, তাই না? আচ্ছা, W মানে কি? ওয়ার্ক ডান। তাহলে ডাইমেনশন অফ ডাব্লিউ মানে কি? ডাইমেনশন অফ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। বাই ডাইমেনশন অফ কিউ মানে কি? ডাইমেনশন অফ কারেন্ট ইনটু টাইম। ফোর্সের ডাইমেনশন আমরা সবাই জানি, এম এল টি টু দি পাওয়ার -2। লেন্থের ডাইমেনশন আমরা জানি এল,
কারেন্টের ডাইমেনশন আমরা জানি এ, টাইমের ডাইমেনশন আমরা জানি টি। ক্লিয়ার? তাহলে এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি দেখো এম এল স্কোয়ার a to the power -1 t to the power -2 by t, তার মানে t to the power -3। দিস ইজ দি ডাইমেনশন অফ ভোল্টেজ। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি v ইকুয়ালস টু আই আর, আর রেজিস্ট্যান্স কি হয়? r ইকুয়ালস টু v বাই আই। তার মানে এইটা যেটা আছে এটা বাই আই, আর এইটা কত আছে? m L square a to the power -1 t to the power -3 whole divided by current মানে a. So we can write it as m L square a to the power -2 t to the power -3. Okay, দেখো নাও রেজিস্ট্যান্স যদি পেয়ে যাই, আমাদেরকে বার করতে বলেছে রেজিস্টিভিটি। উই উইল ফাইন্ড আউট রেজিস্টিভিটি। কী করে রেজিস্টিভিটি বার করব? দেখো, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো টাইমস এল বাই এ। ওকে, और রেজিস্টিভিটি কি হবে? আর ইন্টু এ বাই এল। আচ্ছা, রেজিস্ট্যান্সের ডাইমেনশন এক্ষুনি বার করলাম, বলতো মুখে বলতো কেউ কত ডাইমেনশন বার করলাম? এম কত ছিল? এম এল স্কোয়ার এ টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -3 এরকম ছিল কি? আচ্ছা, এইটা ইন্টু এ বাই এল। এ মানে কি? লেন্থ স্কোয়ার, নিচে লেন্থ মানে কি? সিম্পলি এল, তাই না? তাহলে এখান থেকে কি লিখবো? সিম্পলি উপরে একটা এল দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। দ্যাট উইল বি এম এল স্কোয়ার ইন্টু এল, দ্যাট উইল বি এল কিউব a to the power -2 t to the power -3. Is that clear? So this is the dimension of resistivity. আচ্ছা, রেজিস্টিভিটির যা ডাইমেনশন, we have to find out conductivity, that will be reciprocal of resistivity. তাহলে dimension of conductivity, if we need to find out the dimension of conductivity, that will be 1 by resistivity. রেজিস্টিভিটি যা 1 by resistivity কি হবে? will be m L cube a to the power -2 t to the power -3 whole to the power -1। তার মানে this will simply be m to the power -1 L to the power -3 a square t cube। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? আমি একটু ডাইমেনশনটা চেক করে নিই। অডিওটা অফ করে দেবে। ডিপেন্ডেন্স dependence of resistance and resistivity, dependence of resistance and resistivity on টেম্পারেচারের উপরে রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি কি করে ডিপেন্ড করছে। দেখো, আমরা কি জানি যে আর equals to rho into L by A. ওকে, রো মানে কি বার করেছি? রো মানে বার করেছি m বাই n স্কোয়ার টাউ। রো মানে বার করেছি m বাই n স্কোয়ার টাউ টাইমস L বাই A, রো বাই। ওকে, সো রেজিস্ট্যান্স, আমরা রেজিস্ট্যান্সকে লিখতে পারি m বাই n স্কোয়ার টাউ। আচ্ছা, প্রথমে আসবো না এই জিনিসটাকে, m বাই n স্কোয়ার টাউ। এখানে কি কি আছে? এখানে আছে m n স্কোয়ার আর টাউ, চারটে জিনিস আছে। দেখ, n হচ্ছে নাম্বার ডেন্সিটি, সবসময় কনস্ট্যান্টই থাকে। m হচ্ছে মাস, এটাও কনস্ট্যান্ট থাকে। ই হচ্ছে চার্জ, এটাও কনস্ট্যান্ট থাকে। অনলি যে জিনিসটা ভ্যারি করতে পারে সেটা হচ্ছে টাউ। টাউ কি? টাউ হচ্ছে মিন ফ্রি টাইম। এখন স্যার এটা ভ্যারি তো করবে, ঠিক আছে, কি করে ভ্যারি করবে? মনে করো আমি একটা গ্যাসকে হিট দিয়েছি, এবার
গ্যাসের মধ্যে যে মলিকিউলগুলো রয়েছে সেগুলো সবসময় না একরকম মোশনে মুভ করছে। ওকে, ড্রিফট ভেলোসিটি কখন বলছি? যখন সেই মোশনগুলোর আলটিমেট একটা ডিস্টেন্স একটা টাইম এসে কভার করছে, তাই আমি তাকে ড্রিফট ভেলোসিটি বলছি। কিন্তু যখন আমি তাকে হিট দিচ্ছি বা যে কোনো সিচুয়েশনেই, সে তো একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে, যে কোনো দিকে মুভ করছে। ড্রিফট ভেলোসিটি তো যে কোনো দিকে মুভ করতে করতে আলটিমেটলি টোটাল চার্জটা একটা দিকে এগোচ্ছে, তাই ওটাকে বলছি ড্রিফট ভেলোসিটি। কিন্তু সবসময় ওর মধ্যে একটা র্যান্ডম ভেলোসিটি রয়েছে, যেটাকে আমরা বলি রুট মিন স্কোয়ার ভেলোসিটি। আমরা যেটাকে বলি রুট মিন স্কোয়ার ভেলোসিটি, বা যেটাকে বলা হয় VRMS। আচ্ছা, ভালো কথা। VRMS কি? VRMS হচ্ছে যে ওর যে মিন ফ্রি পাথ বাই টাউ, মিন ফ্রি টাইম। আচ্ছা, মিন ফ্রি পাথকে ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করছি। দিস ইজ মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথটা কি? হোয়াট ইজ মিন ফ্রি পাথ? মিন ফ্রি পাথ হচ্ছে দুটো কলিশনের মধ্যে অ্যাভারেজ যে ডিস্টেন্স একটা অবজেক্ট ট্রাভেল করছে, দ্যাট ইজ মিন ফ্রি পাথ। দুটো ইন্টারভাল, তার মধ্যে অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেলড বাই আ চার্জ পার্টিকেল ইজ দি মিন ফ্রি পাথ। তার মানে VRMS কি হচ্ছে? মিন ফ্রি পাথ বাই মিন ফ্রি টাইম। তার মানে কি? তার মানে আমি এরকম লিখতে পারি যে অর টাউ ইকুয়ালস টু ল্যামডা বাই VRMS। ঠিক আছে, এই জিনিসটাকে আমি পুট করে দেবো এইখানটায়। তাহলে রেজিস্ট্যান্সকে কি লিখতে পারি? যাওয়ার রেজিস্ট্যান্স ইকুয়ালস টু M বাই N স্কোয়ার টাউ। তাহলে টাউ পুট করলে ল্যামডা নিচে যাবে, VRMS উপরে যাবে। তাহলে M বাই N স্কোয়ার ইন্টু, নিচে পুট করছি, তাহলে নিচে থাকবে ল্যামডা, উপরে থাকবে VRMS ইন্টু L বাই A। ভালো কথা, এইটুকু অবধি বুঝলাম। এখন আমি কি করেছি যে একটা বডিকে আমি হিট দিয়েছি, যেই হিট দিয়েছি তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি কী হবে? বাড়বে। তো হিট যখনই দেবো, ইটস অ্যাভারেজ ভেলোসিটি আর রুট মিন স্কোয়ার ভেলোসিটি দুটোই বাড়বে। রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু আলাদা। যাই হোক, বোঝানোর সুবিধার জন্য বলছি, তাদের ভেলোসিটিটা বাড়বে। হিট দিলে ভেলোসিটি পার্টিকেলের বাড়বে। যখনই এর ভেলোসিটি বাড়বে, VRMS is proportional to root over of temperature. VRMS is proportional to root over of temperature. তার মানে টেম্পারেচার যত বাড়বে তার রুট হিসেবে VRMS বাড়বে। VRMS যখন বাড়বে, তার মানে ইফ VRMS ইনক্রিজেস, যদি VRMS বাড়ে, এইটা বাড়া মানে রেজিস্ট্যান্সও বাড়বে, দ্যাট মিনস রেজিস্ট্যান্স উইল অলসো ইনক্রিজ। আচ্ছা, VRMS কার পার্ট? VRMS এই জিনিসটার পার্ট না, এইটা কি? দিস ইজ অ্যাকচুয়ালি রেজিস্টিভিটি। তার মানে রেজিস্ট্যান্স তো বাড়ছে কারণ রেজিস্টিভিটি বাড়ছে। তাহলে বেসিক কোয়েশ্চেন কি? যে স্যার, একটা বডিকে আমি যদি হিট দিই তাহলে তার রেজিস্ট্যান্স বাড়বে, কিন্তু অ্যাকচুয়ালি কি রেজিস্ট্যান্সটা আগে বাড়ছে? না, তার মেটেরিয়ালের প্রপার্টি বেড়ে যাচ্ছে। সো প্রপার্টি অফ আ মেটেরিয়াল যার জন্য রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, দ্যাট ইজ রেজিস্টিভিটি। তার মানে আমি যখন টেম্পারেচার দিচ্ছি ওর VRMS বাড়ছে, তার মানে প্রথমে বাড়ছে ওর রেজিস্টিভিটি। ওর রেজিস্টিভিটি বাড়ছে বলে ওর রেজিস্ট্যান্সটা বাড়ছে। সো দেয়ার উইল বি আ চেঞ্জ ইন রেজিস্টিভিটি, অ্যান্ড বিকজ অফ দ্যাট দেয়ার উইল বি আ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। আচ্ছা, এইটুকু বুঝলাম যে রেজিস্টিভিটির চেঞ্জ, রেজিস্ট্যান্সের চেঞ্জ, VRMS সব ঠিক আছে। কিভাবে পাল্টাবে? কিভাবে পাল্টাবে দেখো, আর আমরা যখন এক্সপ্যানশন করেছিলাম আগের বছর হিটে, তখন কি করেছিলাম? নিউ লেন্থ L ইকুয়ালস টু অরিজিনাল লেন্থ ইন্টু 1 প্লাস আলফা টি। এখানেও তাই হবে, রেজিস্ট্যান্স R ইকুয়ালস টু R নট। R নট মানে কি? অরিজিনাল টেম্পারেচার ইন্টু 1 প্লাস আলফা টি। আলফা টি কি? কোফিশিয়েন্ট অফ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। ওইখানে কি ছিল? কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এখানে কি? কোফিশিয়েন্ট অফ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। R equals to R naught into 1 plus alpha t. কি লিখতে পারি আলফাকে? or we can write that R by R naught equals to 1 plus alpha t, or alpha equals to R minus R naught by R naught divided by t. Alpha equals to R minus R naught by R naught divided by t.
তার মানে রেজিস্ট্যান্স পাল্টাচ্ছে, এবং রেজিস্ট্যান্স কিভাবে পাল্টাচ্ছে সেটাও আমরা দেখতে পেলাম। ওকে, আচ্ছা অঙ্কটাকে দেখো, বলছে যে a metal wire of diameter 2 mm and of length 100 meter has a resistance of 0.5475 at 20 degree Celsius। যখন 20 ডিগ্রি সেলসিয়াস তখন রেজিস্ট্যান্স 0.5475, আর যখন 150 ডিগ্রি সেলসিয়াস তখন রেজিস্ট্যান্স 0.80। ফাইন্ড দ্য ভ্যালু অফ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ দ্য রেজিস্ট্যান্স। আচ্ছা আমি কি জানি? আমি জানি যে রেজিস্ট্যান্স যেটা নতুন হয়, রেজিস্ট্যান্স নিউ ইকুয়ালস টু রেজিস্ট্যান্স অরিজিনাল ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টেম্পারেচার। আমার এখানে দুটো বলেছে, একবার বলেছে যখন এইটা রেজিস্ট্যান্স তখন টেম্পারেচার এত, আর একবার বলেছে যখন এইটা রেজিস্ট্যান্স তখন টেম্পারেচার এত। ওকে, আচ্ছা আলফা টি কি? আলফা টি হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। এখানে যে টিটা না, টি হচ্ছে যে কোনো টেম্পারেচার না, টি হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। চেঞ্জ ইন টেম্পারেচার। আমি যখন এখানে আর অরিজিনালটা বসাবো, এটা আর অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়, আর 1 প্লাস আলফা টি যখন বসাবো এটা টি মাইনাস 0 ধরা হয়, আর টি মাইনাস 0 যা সেই টেম্পারেচার টিও তাই। আচ্ছা গেল, এইটুকু আমরা বুঝলাম। তাহলে দুটো কেস, আমার রেজিস্ট্যান্স R1 যখন তখন R0 ইন্টু 1 প্লাস আলফা T1, রেজিস্ট্যান্স R2 যখন তখন হচ্ছে R0 1 প্লাস আলফা T2, তাই না? আমি কি করব? R2 বাই R1 করব, অর R2 বাই R1 যদি করি তাহলে কি হবে? R0 1 প্লাস আলফা T2 বাই R0 1 প্লাস আলফা T1। পরিষ্কার হলো? R0 কেটে দেবো, তাহলে এখান থেকে কি লিখতে পারি যে অর দেখো R2 ইন্টু 1 প্লাস আলফা T1, R2 ইন্টু 1 প্লাস আলফা T1 ইকুয়ালস টু হবে R1 ইন্টু 1 প্লাস আলফা T2, R1 ইন্টু 1 প্লাস আলফা T2। আমার উদ্দেশ্য কি? আলফা বার করা। আর কি করে আলফা বার করব? দেখো তাহলে R2 প্লাস R2 আলফা T1, R2 প্লাস R2 আলফা T1 হবে R1 প্লাস R1 আলফা T2। কি করব? আলফাটাকে একদিকে নিয়ে আসবো, অর কি লিখতে পারি এখান থেকে যে আলফা কমন নিলে R2 T2 ও R2 T1 মাইনাস, দেখো এখানে R1 T2 মাইনাস R1 T2। ওকে, এটা হচ্ছে আলফা কমন নিলাম, R1 এই পাশে আছে, R2টাকে ও পাশে নিয়ে যাব, তাহলে এটা কি হবে? R1 মাইনাস R2। অর কি লিখতে পারি? অর লিখতে পারি যে আলফা হবে R1 মাইনাস R2 বাই R2 T1 মাইনাস R1 T2। কি করবো এবার? ভ্যালুগুলো বসিয়ে দেবো। কি কি ভ্যালু? R1 এর ভ্যালু হচ্ছে যেটা R1 ধরবে, সাপোজ 0.5475, তাই লিখবো 0.5475 মাইনাস R2 লিখবো 0.805 বাই R2 T1, তার মানে 0.805 ইন্টু T1 কত 20 মাইনাস 0.5475 ইন্টু টেম্পারেচার হচ্ছে 150। এটাকে ক্যালকুলেটরে ফেলবো, তাহলে এইটা হবে 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ টেম্পারেচার, থার্মাল কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? আমরা এখন যেটা করব দ্যাট ইজ কালার কোড। কালার কোড অফ রেজিস্টর। কালার কোড অফ রেজিস্টর। প্রথমে রেজিস্টর বলতে এখানে কোন রেজিস্টরের কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে কার্বন রেজিস্টর। মাথায় রাখবে, রেজিস্টর যেটার ব্যাপারে আমরা কথা বলছি দ্যাট ইজ কার্বন রেজিস্টর, দ্যাট ইজ কার্বন রেজিস্টর। ওকে, হোয়াট ইজ আ কার্বন রেজিস্টর? কার্বন রেজিস্টর হচ্ছে এমন এক ধরনের রেজিস্টর যেটা ঠিক পুঁথির মালার মতো দেখতে হয় এবং যার ভ্যালু সবসময়ের জন্য ফিক্সড। ইট হ্যাজ আ ফিক্সড ভ্যালু অফ রেজিস্ট্যান্স। কিন্তু কি হয়, যখন আমরা ম্যানুফ্যাকচার করি একদম পারফেক্ট যে ভ্যালুটা ভাবছি, হয়তো 17 ওহম সম্ভব নয়, হয়তো একটু আধটু এদিক ওদিক হতে পারে। তার জন্য
আমি রিড করব কি করে? সব সময় তো আমি একটা মাল্টিমিটার নিয়ে বসে থেকে রেজিস্ট্যান্স মাপবো না, সেটা সম্ভব নয়। তাহলে আমাকে বোঝার জন্য আমাকে একটা প্রসিডিওর ফলো করতে হবে। মনে করো এইটা হচ্ছে আমার একটা রেজিস্টার। আমার রেজিস্টার কেমন দেখতে হয় দেখো, আমি এটাকে জুম করে আঁকছি। এটা অ্যাকচুয়ালি খুব ছোট্ট, একটা পুঁথি যেরকম সাইজের হয় সেম সাইজের হয়। রেজিস্ট্যান্সের এইখানে হচ্ছে একটা ওয়্যার, এইখানে হচ্ছে একটা ওয়্যার। ওকে, কি হয়েছে? এর 3টে দাগ আছে। এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ, আর এইখানটায় একটা দাগ। ওকে, দাগগুলোকে কিভাবে নেম করছি দেখো। এইটার নাম হচ্ছে N1, N2, এটাকে দেব P, এটার নাম দেব T। ভালো করে বুঝবে কোনটার নাম কি দিলাম। যেখান থেকে 3টে দাগ কাছে সেটার মধ্যে প্রথম দাগটার নাম দিলাম N1, পরেরটার নাম দিলাম N2, তারপরেরটার নাম দিলাম P, তারপরেরটার নাম দিলাম T। এখন কেউ যদি বলে আচ্ছা এইটার রেজিস্ট্যান্স কত, এইটার রেজিস্ট্যান্স কত, এর রেজিস্ট্যান্স যেটা হবে, এর যেটা রেজিস্ট্যান্স হবে তার ভ্যালুটা লিখব N1 N2 ইন্টু 10⁻p প্লাস মাইনাস T%। এই হচ্ছে ফর্মুলা। কি ফর্মুলা? N1 N2 ইন্টু 10⁻p প্লাস মাইনাস T%। আচ্ছা, একটু বোঝাও স্যার, ব্যাপারটা ঠিক বুঝলাম না। দেখো আমাদের জোন আছে, জোন আমরা বিবি রয় দিয়েও করতে পারি, কিন্তু আমার মনে হয় জোন দিয়ে করলে মনে থাকে ভালো। আমাদের 3টে জোন আছে, আমাদের 3টে জোন আছে, 3টে জোন। কি কি সেই 3টে জোন? প্রথমটাকে আমরা বলবো ব্ল্যাক জোন। এই জোনটার নাম কি? দিস ইজ ব্ল্যাক জোন, BLACK, দিস ইজ ব্ল্যাক জোন। আমাদের নিচে একটা জোন আছে, এই জোনটার নাম হচ্ছে হোয়াইট জোন। এই জোনটার নাম হচ্ছে হোয়াইট জোন, WHIT, এটা হচ্ছে হোয়াইট জোন। কি হচ্ছে? শুরু করব উপর থেকে বা নিচে থেকে, যেখান থেকে ইচ্ছে শুরু করো। ধরো উপর থেকে শুরু করব, তাহলে ব্ল্যাক জোনের প্রথম যে কালারটা সে হচ্ছে ব্ল্যাক, প্রথম কালারটা ব্ল্যাক। ব্ল্যাক লিখব, তার পাশে ঠিক এরকম একটা কলম দেব। ব্ল্যাক মানে হচ্ছে 0, ব্ল্যাক মিন্স 0। ব্ল্যাকের পরে ব্ল্যাক জোনে থাকে ব্রাউন, ব্ল্যাকের পরে ব্ল্যাক জোনে থাকে ব্রাউন। ব্রাউন কি? ব্রাউন মানে 1। আচ্ছা, সেরকমভাবেই হোয়াইট জোন আছে, হোয়াইট জোন। হোয়াইট জোনে সবার নিচে থাকে হোয়াইট, হোয়াইট জোনে সবার নিচে থাকে হোয়াইট। হোয়াইট মানে লাস্টে, ওটা পরে দেখছি। তারপরে থাকে গ্রে, লাস্টের দিকে, পরে দেখছি। এখান থেকে আমার এইটা হয় কালার জোন, COLOUR, কালার জোন। আমরা ভিবজিওর জানি, আমরা ভিবজিওর লিখে দেবো। তাহলে VIBGYOR সব থাকবে, শুধু একটা জিনিস বাদ যাবে, সেটা হচ্ছে ইন্ডিগো। মাথায় রাখবে, আমার সব কালার থাকবে, শুধু একটা কালার বাদ যাবে, যেটা হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগোটা বাদ। আচ্ছা, একটা একটা করে লিখবো। এটাকে লিখবো ভায়োলেট, এটাকে লিখবো ব্লু, এটাকে লিখবো গ্রিন, এটাকে লিখবো ইয়েলো, এটাকে লিখবো অরেঞ্জ, এটাকে লিখবো রেড। একটা একটা করে দাগগুলোকে টেনে দেবো, একটা একটা করে দাগগুলোকে টেনে দেবো। দেখো 0 1 রেড হবে তাহলে 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে 8, হোয়াইট 9। এই হচ্ছে আমার নাম্বারিং। 0 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, ভালো কথা, ভালো কথা। এবার কি? এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে টলারেন্স। নেক্সট যে জিনিসটা আমাকে জানতে হবে, নেক্সট চার্ট, সেটা হচ্ছে টলারেন্স চার্ট।
টলারেন্স চার্ট। টলারেন্স চার্টে কি আছে? টলারেন্স চার্ট মানে টিটাকে দেখব। এইটা কার জন্য দেখব? এইটা দেখব আমরা তিনটে জিনিসের জন্য। জোন দেখব তিনটে জিনিসের, N1 N2 P, তিনটে জিনিসের জন্য দেখব। একটা দেখব N1, একটা দেখব N2, একটা দেখব P। ওকে, আর চলে আসবো টলারেন্সে। টলারেন্স কি? টলারেন্স হচ্ছে যে আমি ধরো কোনো একটা ভ্যালু বার করলাম, সেই ভ্যালুটা পারফেক্ট নাও আসতে পারে। ধরো আমার এর আসা উচিত 100 ওহম, কিন্তু এসেছে আমার 90 ওহম। তার মানে কি 100 থেকে 10% কমেছে। ধরো আসা উচিত 100 ওহম, এসেছে 105 ওহম, তাহলে 5% বেড়েছে। তার মানে ইরর একটা আমার আছে, তাহলে 0 to 5% ইরর হতে পারে, 0 to -5% ইরর হতে পারে, 0 to 10%, 0 to -10%, 0 to 15%, অনেক রকম তো ইরর হতে পারে। তার মানে ইররটা কিভাবে বলবো? যদি এখানে কালার হয় গোল্ড, যদি এখানে কালার হয় গোল্ড, তার মানে টলারেন্স হচ্ছে ±5%। যদি এখানে কালার হয় সিলভার, তাহলে টলারেন্স হচ্ছে ±10%। যদি এখানে কোনো ব্যান্ডই না থাকে, কিছুই না থাকে, তার মানে যদি নো কালার হয়, যদি নো কালার হয়, তাহলে টলারেন্স ±20%। ওকে, আচ্ছা, ভালো কথা। প্রশ্ন হচ্ছে স্যার তাহলে একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাবে যে আমি কি করে একটা রেজিস্ট্যান্স বার করব? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে, কেন যাবে না। মনে করো যে আমাকে এই রকম একটা রেজিস্টার দিয়ে দিয়েছে, এই রকম একটা রেজিস্টার আমাকে দিয়ে দিয়েছে। যে রেজিস্টারটা দিয়েছে তার তিনটে দাগ। প্রথম দাগটা সাপোজ দিলাম ব্লু, প্রথম দাগটা দিলাম ব্লু, তারপরে দাগটা দিলাম গ্রিন, তারপরে দাগটা সাপোজ দিলাম রেড। ওকে, এইখানটা যে দাগটা দিলাম সেটা সাপোজ সিলভার, এখানে যে দাগটা দিলাম সেটা সাপোজ সিলভার। ওকে, সেটা সাপোজ সিলভার, দিস ইজ সিলভার। তার মানে প্রথমে দেখব আমার কি কি জিনিস। প্রথমে দেখব N1। N1 কি? N1 হচ্ছে ব্লু। চলে যাব আমার এই লিস্টে, ব্লু কোথায়? এই যে ব্লু, ব্লু এর নাম্বার কত? 6, তাহলে এখানে বসিয়ে দেবো 6। চলে যাব N2। N2 কি? N2 হচ্ছে গ্রিন। চলে যাব এখানে আমার গ্রিন কোথায়? গ্রিন হচ্ছে 5, বসিয়ে দেব 5। চলে যাব এখানে কি? রেড। কি রেড? P হচ্ছে রেড, তাহলে P রেড, রেড কত হলো? 2, তাহলে রেডের জায়গায় বসিয়ে দেবো 2। ইজ দ্যাট ক্লিয়ার? চলে যাব টলারেন্স। টলারেন্স কত? টলারেন্স হচ্ছে সিলভার, সিলভার মানে কত? ±10%। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটাকে লিখবো কেমন করে? এটাকে লিখবো কেমন করে? দেখো এখানে লিখে দিয়েছি রেজিস্ট্যান্স কত হয়, N1 N2 × 10⁻p +−t%। তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে? এর রেজিস্ট্যান্স হবে N1 N2 × 10⁻p + টলারেন্স %। তার মানে কত? N1 হচ্ছে 6, N2 হচ্ছে 5 × 10⁻p, p কত? 2 + টলারেন্স % কত? 10%. This is the resistance of the resistor. বোঝা গেল? যখনই আমাকে কোনো একটা রেজিস্টার দিয়ে দেবে, প্রথমেই আমি গিয়ে খুঁজবো যে কোন মাথা থেকে 3টে দাগ পরপর আছে। যে মাথা থেকে 3টে দাগ পরপর থাকবে সেই মাথা থেকে আমি কালার কোডিংটা শুরু করব। যে মাথায় একটা দাগ থাকবে বা থাকবে না সেটা হচ্ছে আমার টলারেন্সের দাগ। জিজ্ঞেস করব প্রত্যেককে। তো আমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য কালার কোড অফ আ কার্বন রেজিস্টার হ্যাভিং আ রেজিস্ট্যান্স অফ 470, টলারেন্স 5%। আচ্ছা, প্রথমে আমার সব থেকে সহজ জিনিস কি? টলারেন্স। টলারেন্স 5% মানে চোখ বন্ধ করে টলারেন্স 5% মানে গোল্ড। এটা নিয়ে আমার কোনো চাপই নেই, ঠিক আছে? তাহলে আমি একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে টলারেন্স হচ্ছে গোল্ড, কারণ 5%। আচ্ছা, সমস্যা হচ্ছে 470 নিয়ে। এখন
470, তার মানে ফার্স্ট পার্টটা n1 n2 t টু দি পাওয়ার p, n1 n2 t টু দি পাওয়ার p, এটা হতে হবে n1 n2 ইন্টু t টু দি পাওয়ার p, এইটাকে হতে হবে 470। এখন প্রশ্ন হচ্ছে স্যার এইটা 470 কি করে হবে, কি করে 470 হবে? দেখো কি করে হচ্ছে, কি করব, আমাকে n1 n2 তো রাখতে হবে, তার মানে প্রথম দুটো ডিজিট রাখতেই হচ্ছে, তার মানে 4 আর 7, পয়েন্ট কিছু নেই তাই ঝামেলাও নেই, 47 রাখলাম, পড়ে থাকলো কত, ইন্টু 10, ইন্টু 10 মানে কি 10 টু দি পাওয়ার 1, তার মানে n1 কত হচ্ছে, n1 হচ্ছে 44, n2 কত 7, p কত 1, 4 চলে যাব আমার লিস্টে, 4 কে ইয়েলো, সো দ্যাট উইল বি ইয়েলো। ওকে 7 কে ভায়োলেট, কত হবে, n1 হচ্ছে ইয়েলো, n2 হচ্ছে ভায়োলেট, ঠিক আছে, n2 হচ্ছে ভায়োলেট, পড়ে কে থাকলো p হচ্ছে 1 কে ব্রাউন, তাহলে p কি হবে, p হবে ব্রাউন উইল বি পি, তাহলে কালার কোড কি হবে, ইয়েলো ভায়োলেট ব্রাউন গোল্ড। তাহলে আমার যদি একটা রেজিস্ট্যান্স থাকে এরকম, তার কালার কি হবে, ইয়েলো ভায়োলেট ব্রাউন গোল্ড, ইয়েলো ভায়োলেট ব্রাউন গোল্ড। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই কি এটা বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? রেড যারা করেছো তারা এখানে 2 ধরেছ, 10 টু দি পাওয়ার 2 মানে হয় হচ্ছে 100, আমার যদি এটা 4700 হতো তাহলে 47 ইন্টু 10 টু দি পাওয়ার 2 হতো, তখন ব্রাউনকে ইউজ না করে তখন ইউজ করতাম রেড। বোঝা গেছে কথাটা? দেখো এইটাকে তুমি বিবি রয় দিয়েও করতে পারো, কোনো দরকার নেই, ঠিক আছে, কোনো দরকার নেই, বিবি রয় দিয়েও করতে পারো, কোনো দরকার নেই, তুমি জোন হিসেবে করো, আমার মনে হয় মনে বেটার থাকবে, নাম্বারগুলো ভালো মাথায় থাকে। কারণ চোখ বন্ধ করে যখন তুমি জোন দেখবে, তুমি প্রথমেই দেখতে পারবে উপরে হচ্ছে ব্ল্যাক জোন, নিচে হচ্ছে হোয়াইট জোন। ব্ল্যাক মানে সেখানে থাকবে প্রথম দুটো, তাহলে প্রথম কি 0 আর 1, হোয়াইট জোনে কে থাকবে, পরের দুটো বা লাস্টের দুটো কি থাকবে, 8 আর 9। আচ্ছা হোয়াইট হচ্ছে সবার নিচে হবে, ব্ল্যাক সবার উপরে হবে, কারণ ওই দুটোই এক্সট্রিম হয়, মিটে গেল। তাহলে অগত্যা ব্রাউন হচ্ছে 1 আর নিচে গ্রে হচ্ছে 8, পরিষ্কার হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে ভিবজিওর, উল্টো দিক থেকে ভিবজিওর তুলো, শুধু আই নেই, তাহলে 2 থেকে শুরু হবে 7 অবধি আসবে, আইটাকে বাদ দিয়ে পরপর যেগুলো আসবে সেগুলো মনে রাখতেও সুবিধা, মুখস্থ করতেও সুবিধা। ওকে আচ্ছা 100তে 100, চলো আচ্ছা আমরা করব কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স কীরকম বলতো, মনে কর যে আমার রেজিস্ট্যান্স আছে, কেমন রেজিস্ট্যান্স আছে, 2 ধরনের কম্বিনেশন হতে পারে, আমরা আগেও করেছি এটা, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। যেহেতু আমরা সিরিজ আর প্যারালাল আগে করেছি, এটা আমরা একটু তাড়াতাড়ি করব। সিরিজ মানে কি, যদি 3টে রেজিস্ট্যান্সের কথা ভাবি, যে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, 3টে রেজিস্ট্যান্স পাশাপাশি কানেক্ট করে দিয়েছি, মাঝখানে একটা ভোল্টমিটার লাগিয়েছি, এই ইএমএফ সোর্স লাগিয়েছি, এই 3টে রেজিস্ট্যান্স, ঠিক আছে। যদি আমি এখানে একটা সোর্স দিই যার ভোল্টেজ হচ্ছে ভি, সেই সোর্সের জন্য রেজিস্ট্যান্স R1 R2 R3 প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি পোটেনশিয়াল ড্রপ হয় V1 V2 V3। কেন এটা হয়, কারণ এনার্জিকে কনজার্ভ থাকতে হয়। আমি আগেও দেখিয়েছি যে আমরা জানি W = QV, যেহেতু এই ব্যাটারিটা রয়েছে এখান থেকে একটা I কারেন্ট যাবে, তার মানে Q অ্যামাউন্ট অফ চার্জ পার ইউনিট টাইম যাবে, তাই এখানে যে ওয়ার্ক ডান হবে ওভারকাম করতে, প্লাস এখানে যে ওয়ার্ক ডান হবে, প্লাস এখানে যে ওয়ার্ক ডান হবে, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু V। তার মানে কি, টোটাল সাপ্লাইড এনার্জি যদি হয় QV,
এখানে যদি ওয়ার্ক ডান হয় W1, এখানে ওয়ার্ক ডান হয় W2, এখানে ওয়ার্ক ডান হয় W3, তার মানে W হবে নিশ্চয়ই W1 প্লাস W2 প্লাস W3। কিউ চার্জ ইন ইউনিট টাইম যাচ্ছে, তার মানে এটাকে লিখতে পারি QV1 প্লাস QV2 প্লাস QV3। কিউকে যদি কমন নিয়ে এটা হয় V1 প্লাস V2 প্লাস V3। ওকে, তার মানে কিউ টাইমস ভি হবে V1 প্লাস V2 প্লাস V3, আর এখান থেকে লিখতে পারি V উইল বি V1 প্লাস V2 প্লাস V3। কোথা থেকে পাই? এটা পাই কনজারভেশন অফ এনার্জি থেকে। ভালো কথা, এটা না হয় আমি কনজারভেশন অফ এনার্জি থেকে পেলাম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমার আই কারেন্ট সার্কিটে ফ্লো করছে, তার মানে আমার এইখান থেকে আই কারেন্টটা যাবে, তাহলে আই কারেন্টটি R1 এর মধ্যে দিয়ে যাবে, আই কারেন্টটি R2 এর মধ্যে দিয়ে যাবে, আই কারেন্টটি R3 এর মধ্যে দিয়ে যাবে, গিয়ে ভিতে ঢুকে পড়বে। তার মানে V1 কি হবে? তার মানে V1 হবে I1 R1। তার মানে রেজিস্ট্যান্স 1 থেকে কি পাই? রেজিস্ট্যান্স 1 থেকে পাবো যে V1 will be I1 R1, V2 will be I2 R2, V3 will be I3 R3। ভালো কথা, কি করব? এইগুলোকে এখানে বসিয়ে দেবো, আর V1 এর জায়গায় বসাবো। হ্যাঁ হ্যাঁ, ওই I1 না, সরি, I তো একই কারেন্ট যাচ্ছে, তাহলে IR1 IR2 IR3, হ্যাঁ খেয়াল করিনি, তাহলে দ্যাট উইল বি IR1, সরি IR1 IR2 IR3, ঠিক আছে। এবার কি করলাম যে এই সার্কিটটাকে রিপ্লেস করলাম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে। ইকুইভ্যালেন্ট সার্কিট কাকে বলি? ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যে সার্কিটে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকবে আর সেম সোর্স লাগানো থাকবে, হুইচ ইজ ভি। যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। সিরিজে থাকলে ইকুইভ্যালেন্ট সার্কিটকে আমি লিখব আর সিরিজ বলে, প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট সার্কিটকে লিখবো আর প্যারালাল বলে। আচ্ছা, তাহলে আর সিরিজ যদি হয় কারেন্ট তো একই ফ্লো করবে, কারেন্ট তো আই কারেন্টই ফ্লো করবে। তার মানে এখানে যদি ভোল্টেজ ড্রপ যা হবে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু আই ইন্টু আর ইকিউ, হুইচ উইল বি ভি। তার মানে ভি এর জায়গায় কি লিখতে পারি? ভি এর জায়গায় লিখতে পারি আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট বা আই ইন্টু আর এস। দেখ, চারপাশ থেকে আই আর এখান থেকে আই কমন নিয়ে কেটে দেওয়া যায়, অর উই ক্যান রাইট that RS will be R1 plus R2 plus R3. This is the combination of resistance in series. ভালো কথা। এবার কি করব? কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স ইন প্যারালাল। প্যারালালে কি করে কম্বাইন করব? যে মনে করব যে আমার তিনটে রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স এখানে, একটা রেজিস্ট্যান্স এখানে, একটা রেজিস্ট্যান্স এখানে। ক্লিয়ার? এইটা রেজিস্ট্যান্স R1, এইটা R2, এইটা R3। এখন কি হয়? আমরা আগের দিন কারশফস কারেন্ট ল পড়েছিলাম। কারশফস কারেন্ট ল কি বলছে? যে কারেন্ট এখান থেকে যাবে সেই কারেন্ট তিনটে পার্টে ডিভাইড হবে। একটা পার্ট যাবে এর মধ্যে দিয়ে, একটা এর মধ্যে দিয়ে, একটা এর মধ্যে দিয়ে, আবার তিনটে জুড়ে গিয়ে এখান থেকে কারেন্ট হয়ে ফিরবে। তাহলে এর প্রথম পার্ট যেটা এখান দিয়ে যাচ্ছে ধরি সেটা I1, সেকেন্ড পার্ট ধরি I2, থার্ড পার্ট ধরি I3। কারশফস কারেন্ট ল থেকে আমি কি বলতে পারি? ফ্রম কারশফস কারেন্ট ল, দেখো ফ্রম কারশফস কারেন্ট ল, ফ্রম কারশফস কারেন্ট ল কি বলা যায়? যে I উইল বি ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। ভালো কথা। এখানে পোটেনশিয়াল ড্রপ কত হবে? এখানে যদি পোটেনশিয়াল ড্রপ ভি হয় তাহলে এইখানেও পোটেনশিয়াল ড্রপ ভি হতে হবে, এইখানেও পোটেনশিয়াল ড্রপ ভি হতে হবে। তার কারণ হচ্ছে তিনটের পোটেনশিয়াল ড্রপ যদি সেম না হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালে ডিফারেন্স চলে আসবে। এটা কখনো হতে পারে না। আলাদা আলাদা পোটেনশিয়াল ডিফারেন্স হতে পারে না, দুটো নোডের অ্যাক্রসে একই পোটেনশিয়াল ডিফারেন্স হতে হবে, আলাদা আলাদা কখনো হতে পারে না। তাহলেই আবার কারেন্টের ভ্যালুগুলো সব অটোমেটিক অ্যাডজাস্ট করে এমন জায়গায় যাবে যাতে এইখানের আর এখানের পোটেনশিয়াল সেম থাকে। তার মানে এটা যদি 10 ভোল্ট হয়, এটা যদি 5 ভোল্ট হয়, তাহলে এটাও 10 এটা 5 হবে, এটাও 10 এটা 5 হবে, এটাও 10 এটা 5 হবে।
বোঝা গেল? তাহলে একটা নোডে একই রকম ভোল্টেজ, এই নোডে যা ভোল্টেজ থাকবে সেটা একই রকম থাকবে, এই নোডে যা ভোল্টেজ থাকবে সেটা একই রকম থাকবে। এটা যদি V1 হয় তাহলে এটা V1ই থাকবে, এটা যদি V2 হয় এটা V2ই থাকবে, এটা যদি 10 ভোল্ট হয় 10ই থাকবে, এখানেও 10 এখানেও 10 এখানেও 10, এটা যদি 0 হয় তাহলে এখানেও 0 এখানেও 0 এখানেও 0, যাতে এদের মধ্যে ড্রপটা সেম থাকে। ওকে, তাহলে প্রথমটা থেকে কি লিখতে পারি? প্রথমটা থেকে লিখতে পারি যে V ইকুয়ালস টু I1 R1। তার মানে কি লিখতে পারি? তার মানে লিখতে পারি I1 ইকুয়ালস V বাই R1। ভালো কথা। V ইকুয়ালস টু I2 R2, তার মানে কি লিখতে পারি? I2 ইকুয়ালস টু V বাই R2। তারপরে কি লিখতে পারি? V ইকুয়ালস I3 R3, और লিখতে পারি I3 ইকুয়ালস V বাই R3। ভালো কথা। যদি এটাকে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বানাই এবং যেহেতু প্যারালালে, তাই এটার ক্ষেত্রে আমি যদি R প্যারালাল লিখি, এটাকে যদি R প্যারালাল লিখি, তাহলে কি বলতে পারি যে যদি এটাকে একটা সার্কিট দিয়ে রিপ্লেস করি, দেন V উইল বি ইকুয়াল টু I ইন্টু R প্যারালাল। তার মানে যদি হয় V ইকুয়ালস টু I ইন্টু R প্যারালাল, और এখান থেকে লেখা যায় I ইকুয়ালস টু V বাই R প্যারালাল। সবকটা ভ্যালু এই ইকুয়েশনটাতে পুট করে দেবো, I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। কি পাবো পুট করে দিলে? তাহলে পুট করে দিলে আমরা পাই যে I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3, I इक्वल्स टू I1 प्लस I2 प्लस I3, और I माने की? I माने V बाई R पैरेलल, V बाई R पैरेलल इक्वल्स टू V बाई R1 प्लस V बाई R2 प्लस V बाई R3, और दो पास तक V कॉमन निये केटे दिले पाई 1 बाई R पैरेलल 1 बाई R1 1 बाई R2 प्लस 1 बाई R3। This is the expression when the resistances are in parallel। রেজিস্ট্যান্স গুলো যখন প্যারালালে থাকবে তখন এটা হবে আমার এক্সপ্রেশন। বোঝা গেল?